নমস্কার, শুরু করছি সুভাষিত জ্যোতি আজকের অনুষ্ঠান, সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। আর যে জায়গা থেকে আজকের অনুষ্ঠানটাকে আমরা শুরু করব সেটা হচ্ছে যে সুভাষ শাস্ত্রী তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্নের অতীত। এই কারণেই বলবো, প্রত্যেকটা মানুষ যারা এখানে টেলিফোন করেন আমি তাদেরকেই পাই, যারা চেম্বারে আসেন তাদেরকে তো সুভাষ শাস্ত্রী পান, কিন্তু যারা এখানে টেলিফোন করেন তাদের প্রশ্ন থাকে যে কবে যাব সুভাষদা আপনার কাছে, অর্থাৎ মানুষ কেন আসবেন। আপনার কথা জ্যোতিষের বেদবাক্য এবং আপনি একটা ছকে যে কথা বলে দেন সেটা হচ্ছে তার শেষ কথা, সেই ছকের ওটাই হচ্ছে শেষ কথা, আলটিমেট ট্রুথ। তো দেখো সুভাষ শাস্ত্রীর কাছে কেন আসবেন মানুষ, কেন? দেখো 2024 সাল, নতুন চিন্তা ভাবনা, কিন্তু মানুষের জ্যোতিষের কিন্তু নতুন কিছু নেই। যা আজকে থেকে 1000 বছর আগে হয়েছে, যা শিখেছি সেটাকেই ডেলিভার করছি টিভির পর্দায়, সেখানে কিন্তু নতুনত্ব কিচ্ছু নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনার চাকরি কবে হবে, আপনার ব্যবসা ভালো কবে হবে, বিয়ে কবে হবে, আপনার জন্য নতুন। জ্যোতিষের নক্ষত্রের বিচার, জ্যোতিষের ডিগ্রি বিচার, জ্যোতিষের দৃষ্টি বিনিময় বিচার, দেখুন হাত ছক এগুলো তো আছে, কিন্তু গ্রহ ওগুলো সবাই জানে, কিন্তু দৃষ্টিটা কে দিচ্ছে, পঞ্চম দৃষ্টি না মানে সপ্তম দৃষ্টি দিচ্ছে, তার কি ফল আসবে, গোচরে গিয়ে সেটা কি মারবে, মূলত্রিকোণে গিয়ে কি মারবে, সেগুলোকে ঠিকভাবে ডেলিভার করা। নতুন কিন্তু কিছু নয়, যে শুনছে তার জন্য নতুন মনে হচ্ছে। ফোনে মনে হয় কেউ একজন আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি রানাঘাট থেকে বলছিলাম। রানাঘাট থেকে কি নাম আপনার? নামটা আমি বলতে কি হবে? আমি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলুন। হ্যাঁ 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 ঠিক আছে। আমি রানাঘাট থেকে বলছিলাম। হ্যাঁ, আমার জন্ম তারিখ হলো 30/8/1994। 30শে অগস্ট। টাইম বলো, টাইম বলো। 2:40 PM। কোথায় জন্ম বলো? রানাঘাট। কেউ এসেছিল? হ্যাঁ, আমার মাসি গিয়েছিল। আমার মাসির মানে ভীষণ ম্যারেজ লাইফের ইস্যু চলছিল, সেজন্য আমার মাসি গিয়েছিলেন স্যারের কাছে। মাসি উপকার পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি ওর জন্যই মানে আমার মাসি আমাকে বলেছে। আচ্ছা দেখো ভাই, তোমার ছকটা আমি যা খুলেছি, তোমার মানে বয়স যদি বলি তাহলে বয়স তো আমি মানে খুব বেশি ধরবো না, 30 বছর বয়স, তাও হয়নি, আগস্ট মাসে হবে, মানে কামিং প্লাস এখন। হ্যাঁ, এই বছরের আগস্ট মাসে 30 বছর কমপ্লিট হবে। কিন্তু মাসি এসেছিল ভুলে যাও, এই মুহূর্তে টিভির পর্দায় তুমি, ওপারে তুমি, টিভির পর্দায় আমি। তোমার যে ছক পাচ্ছি সেই ছকে তোমার বিবাহস্থান অসুবিধাজনক, ছক ফেলবো একটু পরেই, দাঁড়াও, ছক এখন ফেলছি না। বিবাহস্থান অসুবিধাজনক মানে দুটো বিয়ের যোগ, বিয়ের পরে গন্ডগোল, ছক টিভির পর্দায় ফেলে দিয়েছি, ছক টিভির পর্দায় ফেলে দিয়েছি। আপনারা দেখুন এখানে মঙ্গল বসে রয়েছে কোথায়? মঙ্গল বসেছে জলের ওপরে, মানে জলের ওপর তলটা কি হয়? বায়ু কিংবা বরফ, জলের নিচটা ভারী হলে বরফ হবে, জল জমে, আর ওপরটা জল যখন গরম করে তখন কি হয়? তখন জলটা গরম হলে বাষ্প হয়ে উবে যায় জলটাকে যদি ফোটানো হয় তাহলে জলটা ফুটে হাওয়া হয়ে উবে যায়। আর জলটাকে যখন ফ্রিজে ঢোকানো হয় তখন কি হয়? তখন পাথরের মতন শক্ত বরফ হয়, যেটা ছুঁড়ে মারলে মাথা ফাটতে পারে। তোমার কি হয়েছে? উবে গেছে, মঙ্গলটা বলছে, তার মানে তোমার বিবাহিত জীবনটা উবে যাবে, ঝামেলা শুরু হবে, গন্ডগোল শুরু হবে। দুটো বিয়ের যোগ তো পরিষ্কার ইন্ডিকেট অ্যাজ পার ইয়োর ছক রাইট নাও, কিন্তু অশান্তি চলবে। কি করবে কি করবে না, আচ্ছা আমি তো বকবক করে যাচ্ছি ভাই, তুমি তো কিছু বলছো না। হ্যাঁ 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 আমি হ্যাঁ হ্যাঁ বলছি। ও আচ্ছা, তুমি হ্যাঁ বলছেন, মানে কোনটা? হ্যাঁ হ্যাঁ ভাই, ওই সবগুলো হ্যাঁ, বিবাহিত জীবন অশান্তি, কম বয়সে বিয়ের যোগ, দুটো বিয়ের যোগ, বিয়ের পরে কি করবে কি করবে না, আদৌ বিয়ে টিকবে কিনা, কনফিউশন, ওর অলরেডি বিয়ে হয়ে যাবে আমার হিসেবে, 30 বছর বয়স হয়নি। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যে ওই আমি একটু এক্সাম্পল দিলাম, যে জল যদি আগুনে ফোটাই তাহলে বুঝবুঝ করে বাষ্প হয়ে উবে যাবে, আর জল যদি ফ্রিজে ঢোকায় ডিপ ফ্রিজে তাহলে বরফ হয়ে শক্ত হয়ে ডালা পাকিয়ে যাবে, ওরটা উবে যাচ্ছে, মানে বিয়ের এসেন্সটা উবে গিয়ে বিয়ে টিকবে কি টিকবে না এরকম জায়গায় দাঁড়িয়ে কি হচ্ছে বলো তুমি? হ্যাঁ, আমার হলো 5 মাস হলো বিয়ে হয়েছে। হ্যাঁ 5 মাস হলো বিয়ে হয়েছে, মানে
হ্যাঁ, এবার 2 মাস কি বলবো, 15 দিন কি 1 মাস পর থেকে মানে প্রবলেম শুরু হয়েছে। ঠিক আছে, আমার ইনলজরা ভীষণ প্রবলেম তৈরি করছে। এবার হলো তোমার ননদ? না 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 না, আমার শ্বশুর শাশুড়ি, বিশেষ করে স্পেসিফিক্যালি আমার শাশুড়ি। হ্যাঁ, শাশুড়ি কম্পিটিশনে নেমেছে। কোনো সময় বলি, কয়েক সপ্তাহ আগে তোমার সাথে অনুষ্ঠানে বলছিলাম, শুনতে খুব খারাপ লাগছিল, আমারও খারাপ লাগছে, আমার তো ভালো লাগে না এইসব কথা বলে, কার ভালো লাগে। শাশুড়ি তো ভাই দেখো ভাই, শাশুড়িদের কাছে তুমি যদি ওদের সম্পূর্ণ অ্যাডজাস্ট করে থাকতে পারো তাহলে টিকবে, নাহলে তো তোমার বিয়ে টিকবে না। অলরেডি আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি, মানে এতটাই প্রবলেম তৈরি হচ্ছে। এখন ছেলে একটা নিরপেক্ষ ভূমিকা নেবে। তোমার যা ছক, বৃহস্পতির দশা চলছে, আপনারা দেখলেন অষ্টমে। আচ্ছা, তুমি তো মাঙ্গলিক কাটিয়ে বিয়ে করনি? না, মানে আমার হাজবেন্ড মাঙ্গলিক ছিল। তা তুমি কি? আমারও তো আচ্ছা, 4 রকমের মাঙ্গলিক হয়, যারা টিভিতে সবাই শুনছেন, তুমি একটু লাইনে থাকো, আমি জাস্ট ধরিয়ে দিই। 4 টাইপ অফ মাঙ্গলিক হয়। মাঙ্গলিক নিয়ে অনেক কথা শুনেছেন, আমি তার মধ্যে ঢুকছি না। কোন মাঙ্গলিক বিয়ের পরেই গন্ডগোল করে বিয়ে ভাঙে সেইটা আপনারা শুনুন। একটা হচ্ছে লগ্নে মঙ্গল মাঙ্গলিক, অসুবিধা নেই, বিয়ে ভাঙবে না। 2 হচ্ছে যে চতুর্থে মঙ্গল, বিয়ে ভাঙবে না। সপ্তম কিংবা অষ্টম ঘরে মঙ্গল, বিয়ে ভাঙবে। দ্বাদশে মঙ্গল, বিয়ে ভাঙবে। 4টে মঙ্গলের মধ্যে 2টো মঙ্গল বিয়ে ভাঙবে। একটা হচ্ছে সপ্তম কিংবা অষ্টম, আর একটা হচ্ছে বিয়ে ভাঙবে, সেটা হচ্ছে তোমার দ্বাদশস্থ মঙ্গল। আচ্ছা দেখুন, আপনারা আগের দিনে আমি বলছিলাম এই মেয়েটার নক্ষত্র হচ্ছে মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। আমি আগের দিনে 2 সপ্তাহ আগের অনুষ্ঠানে বলছিলাম চিত্রা নক্ষত্র কন্যা রাশি হলে বিয়ে ভাঙবে, তুলা হলে বিয়ে টিকবে। আপনারা দেখে নেবেন, ইউটিউবে রয়ে গেছে আমার সেই অনুষ্ঠান। আর এইখানে এই যে আপনার যে মৃগশিরা যে নক্ষত্র, এ কি করছে, এ চন্দ্রের সাথে ভাগাভাগি করছে। একটা হচ্ছে বৃষ রাশিতে চন্দ্রে, মানে রোহিণী নক্ষত্রর পরেই আসছে আপনার মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, যেটা হচ্ছে কিনা বৃষে থাকলে বিয়ে ভাঙবে, মিথুনে থাকলে বিয়ে বাঁচবে। চিত্রা যদি হয় মঙ্গলের নক্ষত্র, তাহলে দেখুন এখানে যদি কন্যায় থাকে বিয়ে ভাঙবে, তুলায় থাকলে বিয়ে বাঁচবে। আচ্ছা, আর একটা নক্ষত্র কোথায় রয়েছে ওখানে, সেটা হচ্ছে আপনার ওই শ্রবণার পাশে রয়েছে। শ্রবণার পরেই হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। সে যদি তার যদি এখানে সবগুলো শিফটিং নক্ষত্র আছে, যদি মকরে থাকে তাহলে বিয়ে তার ভাঙবে, কুম্ভে গেলে বিয়ে ভাঙবে, থাকবে বিয়ে ভাঙবে। তোমার কিন্তু মৃগশিরা নক্ষত্র বৃষ রাশি, এটা কি বিয়ে ভাঙবে? বিয়ে ভাঙবে। মানে তুমি কি, আমি তোমাকে তুমি বললাম ভাই, তুমি কি চাইছো বিয়েটা থেকে বেরিয়ে আসতে? মানে না, বিয়েটা বাঁচাতে চাইছে, বিয়েটা বাঁচাতে চাইছে। আমি বলে দিচ্ছি, দাঁড়া, ওয়েট, আই গিভ ইউর অ্যান্সার। ওকে রেখে বলছি, তুমি মিলিয়ে নাও। ও বিয়ে বাঁচাতে চাইছে, কিন্তু ওখানেও সংসার করতে পারবে না। ছেলে আলাদা হবে না, আলাদা হওয়া ছেলের পক্ষে সম্ভব নয় বলে আলাদা হবে না। ওখানেও থেকে সংসার করতে পারবে না। তাহলে কি ও 3 বছর, আগামী 3 বছর সাফার করবে বাবার বাড়িতে থেকে? দাও উত্তর, এবার তুমি দাও উত্তর। তুমি এবার জিজ্ঞেস করো, আমি যা বলেছি। ও তো ওখানে সংসার করতে পারবে না, ছেলের পক্ষে এই মুহূর্তে আলাদা হওয়া সম্ভব নয়। ও যদি ওর বাবার বাড়িতে থাকে, মানে ইনলসে যে ব্যবহারগুলো করে, মানে অন্যায় দেখেও ও ওদেরই দেখো, ডিটেইলস আলোচনা করা টিভি প্রোগ্রামে সম্ভব নয়। তোমাকে তাহলে 3-4 বছর 5 বছর বাবার বাড়িতে থাকতে হবে। ছেলে হয় 3 বছর বাপের বাড়িতে থাকবে, আর তারপরে বিবাহিত জীবনটাকে হবে। আদারওয়াইজ তুমি এই বিয়ে থেকে বেরিয়ে এসে নতুন ভাবে সম্পর্ক করো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হবে, তাহলে পরের ইস্যুটাও অন্য কোনো ইস্যু নিয়ে শ্বশুরবাড়িতে তুমি করতে পারবে না। কারণ তোমার চোখে 2টো বিয়ের যোগের কথা ইমিডিয়েটলি সুভাষ শাস্ত্রী বলেছিলেন। এটা কি তোমার সম্পর্ক করে বিয়ে? না, সম্বন্ধ করে বিয়ে। না, মানে সম্পর্ক, মানে সম্বন্ধ করে নয়, প্রেম নয়। কি বলছো তুমি? বলছি সম্বন্ধ, অ্যারেঞ্জ নয়। প্রেম করে বিয়ে করেছো, তার ওই জন্য কিছু করেনি, ওই জন্য বিচার করেনি। প্রেম করলে কে জটক বিচার করবে? তুমি যদি, আমি যদি কারোর সাথে প্রেম করি, আমি জটক বিচার করবো? আমি জটক করলেও মানবে? করা মানে আমার লোকাল একজনকে দিয়ে করানো হয়েছিল, উনি বলেছিলেন যে ঠিক আছে, তার কাছে যাও। তিনি বলেছেন যখন ঠিক আছে, বা তাকে করো। আমি করাইনি, মানে তাদের দিক দিয়ে করানো হয়েছিল। আমি সব মানছি না, তুমি তার কাছে যাও, তার সাথে গিয়ে কথা বলো। খুব প্যাথেটিক এটা, যে একটা মানুষকে তুমি চিনে। কত বছরের প্রেম করেছো সেটা একটু আমি জানতে চাইবো। অনেক বছরে, মানে ছোটবেলাকার বন্ধুত্ব। আরে বাহ, দেখো, এত বছরের প্রেম, বিবাহিত জীবন 5 মাস, বিয়েটা প্রায় ভাঙনের মুখে। বললেন একেবারে মানে ঠিকঠাক, মানে পুরোপুরি, মানে উনি যা বললেন পুরো মিলে গেছে।
সুভাষ শাস্ত্রী না একটা ছকে অনেক অনেক ঠিক কথা আছে, বলবেন। ফোন রাখো, হ্যাঁ। তুমি ফোনটা রেখে দাও। তুমি যার কাছে গেছিলে সে বলেছে ঠিক আছে, তোমার ছক দেখে তার ওটা প্রেডিকশন ছিল, কিন্তু সুভাষ শাস্ত্রী একটা ছক দেখে যে প্রেডিকশনটা করবেন সেটা হচ্ছে সেই ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রীর শেষ কথা বলছিল, এটা হচ্ছে সেই ছকের শেষ কথা। আমি কি করে বলবো শেষ কথা? আমি সেটাই বলছি, ছকের শেষ কথা। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্যই মানুষ মনে হয় সুভাষ শাস্ত্রীর কাছে আসতে চান। কেন আসবেন? আপনারা দেখুন, আমাকে অটোমেটিক এই ফোনটা ধাক্কা মেরে একটু নক্ষত্রে ঢুকিয়ে দিল। কে আছে ফোনে দেখে নি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। কে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। নাম বলবেন না বলতে চাইছেন না? হ্যাঁ, নাম বলবো। বলুন। নাম হচ্ছে বিনা দাস। কার সম্পর্কে জানবেন বিনা? হ্যাঁ, আমার মাসির ছেলে সবার। আচ্ছা, আর কেউ এসেছিল? হ্যাঁ, এসেছিল। কে? হ্যাঁ, আমার একজন আত্মীয় গেছিল ওখানে। দাদার প্রোগ্রাম আমরা রোজ দেখি। হ্যাঁ, দাদা এত ভালো লাগে, আর দাদা যা বলেন সব দেখছি, সব ঠিক হয়ে যায়। হ্যাঁ, বলো জন্ম তারিখ বলো। হ্যাঁ, 19 অক্টোবর 1991। 19 অক্টোবর 19/10/1991। টাইমটা বলো। রাত 11:25। 11:25। কোথায় জন্ম? নৈহাটিতে। ধরো একটুখানি। 11:25 নৈহাটি। শনিবার। শনিবার তো বেরিয়ে যাবে, সিস্টেম বের করে দেবে না। 7:30 চলছে। কর্মচ্যুত যোগ 7:30 চলছে, কর্মচ্যুত যোগ। আচ্ছা, রাহুর নক্ষত্র শতভিসা হচ্ছে ওর নক্ষত্র। সহস্র রকম গুণ থাকে। শতভিসা মানে সহস্র রকমের, সহস্র থেকে শত এসেছে, আপনারা অলরেডি জানেন। কিন্তু এর কি ফল দেয় জানেন না। অনেক কিছু থাকা সত্ত্বেও কিছু থাকে না। কি চলছে এখন? 7:30 চলছে। 7:30-তে। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, আমি বলছিলাম কি যে ও জামাইবাবুর চাকরিটা পেয়েছে, কিন্তু ওর জামাইবাবু চাকরিটা মানে ক্যাজুয়ালি করছে পোস্ট অফিসে, কিন্তু কিছুতেই ওর পারমেন্ট হচ্ছে না। 14 সালে জামাইবাবু মারা গেছেন, কিন্তু কিছুতেই আর কিছু ওর চাকরিটা পারমেন্ট। কথাটা শুনতে হবে, কথা শুনতে হবে। আপনি বলেছেন অনেক কিছু থেকেও কিছু থাকবে না। হ্যাঁ, প্রথম তো হচ্ছে যেহেতু ও মানে ওই মানে মৃত লোকের চাকরি পেয়েছে, সেই জন্যই পেয়েছে, নলে পেতই না। এখন মৃত লোকের চাকরি পেয়েছে মানে সূত্রে যে মানে মারা যাওয়ার পরে যে চাকরি পাওয়া যায়, যে সিস্টেমে পাওয়া যায়, সেখান থেকে পেয়েছে। আর ও যদি নিজে চাকরি পেত তাহলে ওর কর্মচ্যুত যোগ, চাকরি থাকতো না। ক্লিয়ার? কেন ও যেটা পেয়েছে সেটা ওর চাকরি পায়নি, ও জামাইবাবুর মৃত্যুর পরে চাকরি পেয়েছে। শনির দশা চলছে, 7:30 চলছে। 2028, 2029 ধরে চলো তুমি। এর আগে চাকরি পার্মানেন্ট হবে না। হ্যালো, কি করা যায়? কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, কিচ্ছু করা যাবে না। চাকরি করবে। মানে আপনার প্রশ্ন হচ্ছে সুভাষ শাস্ত্রীর কাছে আসলে কি আপনার বোনের ছেলের চাকরিটা পার্মানেন্ট হবে, এটা আপনার প্রশ্ন? না, 28 সাল ক্রস করুক, তার আগে হবে না। আর এটা বলতে কোনো অসুবিধাই নেই। 7:30 কাটলে নিজে নিজে হবে, এখানে আমার কিছু দেওয়ার দরকারই নেই। নিজেই পার্মানেন্ট হবে। আর এলেও পার্মানেন্ট হবে না, নিজেই চাকরি থাকবে। ও তো নিজে পায়নি, মানে চাকরিটা মাকে নিতে হয় কিংবা ছেলেকে যোগ্যতায় পায় না। নিজের যোগ্যতায় পেত না, তাহলে কর্মচ্যুত পেতই না। নিজের ও যদি অন্য কোনো চাকরির চেষ্টা করে সেটাও কি পাবে? সেটা পেতে পারে, সেটা এই মুহূর্তে না। এই ফেজটা কাটলে তাহলে 25-এর পরে সেটা যদি সেটা ট্রাই করতেই পারে। যদি পোস্ট অফিসের থেকে বেটার জব পায় তাহলে এটাকে ছেড়ে দিয়ে ওখানে ঢুকে পড়বে। না হলে এটা তো হাতের পাঁচ রয়েছে, এটা তো একটা ঠেকা মারা হাতের পাঁচ আমার রয়েছে। মাইনে পাবো, কবে পার্মানেন্ট হবে, গভর্নমেন্ট দায় নেবে কি না, ততদিনে পোস্ট অফিসটা প্রাইভেট হয়ে যাবে কিনা সেটাও আমি জানি না। মানে আমি জানি না 28 সালে কী হবে, মানে আমি আশঙ্কা প্রকাশ করছি। মানে হলেও হতে পারে। যাই হোক, ওটা তো ভবিষ্যৎবাণী নয়। ভবিষ্যৎবাণী এটাই যে যদি পোস্ট অফিসে করে বাবার চাকরি, তাহলে 28 সালের পরে নিজে থেকে হবে। সুভাষ শাস্ত্রীর কোনো রেমেডির প্রয়োজন নেই। এটা হচ্ছে ভবিষ্যৎবাণী, আর আসারও কোনো দরকার নেই। ধন্যবাদ জানাবো। খারাপ লাগলো, মানে সুভাষদার কাছে উনি অনেক আশা নিয়ে ফোনটা করলেন যে আপনি আসতে বলবেন। হ্যাঁ, আসুন, প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার বোনের ছেলের চাকরিটা আমি পার্মানেন্ট করে দেবো। সুভাষদা কথা বলবেনই না, তাই তো? সরকারি চাকরি নিয়ে সুভাষদা এখন কোনো কথাই বলছেন না। সরকারি চাকরির লোকেদের অভিশাপ পড়ছে লোকেদের উপরে। সরকারি চাকরির যা অবস্থা, শব্দ আমার মনে হয় আমার মুখ থেকে খরচা করা উচিতই নয়। একদমই তাই। দুঃখ কষ্টের মধ্যে রয়েছে। আমি আর
হাত জোর করে ক্ষমা চাওয়া ছাড়া আমার সামনে মানে সরকারি চাকরি সম্বন্ধে শব্দ খরচ করতে গিয়ে কি বলতে কি বলে দেব ভাই আমি নিজেই জানি না, আমার যোগ্যতা নেই। আমি তো কাউকে, আমার তো কোনো সরকারি ডিপার্টমেন্টে বসে নেই, কাউকে দিয়ে চাকরি পাওয়ানোর তো আমার যোগ্যতা নেই। আমি কি বলতে পারি? আমি আপনার ছক দেখেই বলতে পারি। তো ছক দেখে বলেও কোনো লাভ এখন নেই সরকারি চাকরির যা সিচুয়েশন। এর বাইরে একটা শব্দও খরচ করতে রাজি নই, কারণ কি বলতে কি মুখ থেকে বেরিয়ে যাবে ভাই আমি ওর মধ্যে ঢুকতেই রাজি নই সরকারি চাকরি। তো লোক যদি নেওয়া শুরু হয়, ওই একটা কথা মনে পড়লো জানেন, সেদিনকে তুমি ছিল অনুষ্ঠানে, হ্যাঁ কেস আপনার আমার চেম্বার থেকে বেরিয়েছে কৃষ্ণনগর থেকে, কারেক্ট, তুমি ধরেছো, কারেক্ট, যে ছেলেটা এসেছে কবে হবে। আমি বললাম ভাই ভগবান আর কোর্ট হচ্ছে ভরসা, সুভাষ শাস্ত্রীর কোনো কাজ নাই। বেরিয়েই বলছে কোর্টের রায় হয়েছে। কোর্টের রায় তো চাকরি পাবেই, জবেই পাক। এইবার যদি এরকম থাকে যে 60 হলে পাবেন আমি তো জানি না, না কোর্টের রায়, আমি কোর্টের রায় তো চাকরি হবেই একদম। ওরা এর মধ্যে সুভাষ শাস্ত্রীর কোনো কিছু মানে আমার কোনো এক্সট্রা কোনো যোগ্যতা। আপনি তো এই ছকেও সুভাষদা বললেন যে 28 সালে ছেলেটা এমনিতেই, হ্যাঁ, এই আমার 25 এর যোগ্যতা- পরে এর এমনিতেই হবে, তখন 7.5 কেটে যাবে, তখন তো আমার তো কোনো দায় নেই যে ওকে টোপ দিয়ে ডেকে এনে টাকা নিতে হবে ওর থেকে। ওকে একটা কিছু 9-6 বুঝিয়ে এনে দিতে হবে, এখন নিয়ে নেই 28 সালে। আমার এরকম কোনো দায় নেই, এরকম কোনো টাকার কোনো মাথায় কোনো চাপও নেই, টাকা নেওয়ার কোনো উদ্দেশ্যও নেই, এরকম পয়সা নেওয়ার উদ্দেশ্য নেই। হ্যাঁ ভাই দেখতে গেলে ফিস তো নেব, সিটিভিএনে পেলে ফ্রি, চেম্বার এলে দিতে হবে, তাও তো 10 জন 12 জন দেখি, 10 জন 12 জন 300 করে লোক দেখতাম দমদমে। অনলাইনেও এখন আপনার চালু আছে। চালু আছে, তাও অনলাইনে সম্বন্ধে বলে দিই, যারা লোকালে সেটা আমার লোকরা নিচ্ছে না। মানে ওই বাগুইহাটি থেকে একজন বলছিল অনলাইন করবে, আমার লোক বললো না হবে না, চেম্বারে আসতে। হ্যাঁ মানে যেখানে নিড, আপনি দিল্লি থেকে প্লেনে করে আপনাকে আসতে হবে, সেটা আপনার ওয়ার্থ হবে। কিন্তু অনলাইনের জন্য আপনি একটু বেশি পয়সা দিয়ে আমাকে ঘর থেকে দেখাবেন, সেটাও তো আমার লোক না করে দিচ্ছে, সে লোকের পয়সা নষ্ট হবে। স্ট্রেট বনগাঁ থেকে আমি বারাসাত যেতে পারছি না, বা আমার শরীরটা করে ভালো নেই, বারাসাত যাচ্ছি না, আপনারা জানেন এই এখন। তো বনগাঁ থেকে চাইছিল, তো বনগাঁ থেকে ভবানীপুরে আসা যায়, কলকাতায় আসা যায়, টেলিপ্যাসেঞ্জারি বহু লোক করে, সে কারণে তো 1000 টাকা এক্সট্রা দেওয়ার দরকার নেয়নি আমার লোক। আমার লোক তো নিয়ে দিতে পারবে, টাকা দিচ্ছে, টাকা বেশি দিচ্ছে, আরও ভালো, আরও মজা। তো ওরকম মজার দরকার নেই, আমার লোক রিজেক্ট করে না করে দিয়েছে। মানে সুভাষদা আপনি বড্ড মানে স্পেসিফিক হয়ে গেছেন। মানে আপনার সাথে যখন আমি অনুষ্ঠান শুরু করেছিলাম তখনকার সুভাষ শাস্ত্রী, না তখন যত দিন গেছে তত সুভাষ শাস্ত্রী স্পেসিফিক্যালি যত দিন যাবে তোমার কাজের উপর তোমাকে আরো ফোকাস করতে হবে, তাহলেই তুমি টিকে থাকবে। যত দিন যাবে তোমার নিজেকে তোমাকে যত্ন করতে হবে, তোমার ব্রেনকে প্রতিদিন শানিত করতে হবে, তোমাকে দাঁত মাজতে হবে, স্নান করতে হবে, অ্যাঙ্কারিং করতে গেলে নিজের বাকশক্তির উপর যত্ন করতে হবে, জ্ঞানের সঞ্চয় করতে হবে, তাহলে তুমি সময়ের সাথে থাকবে, তাহলে তুমি লোপাট হয়ে যাবে। এক্স্যাক্টলি তাই। নমস্কার, কে এইটাই রয়েছে? সিস্টেম, এটাই ফলো করি। আমার যা মনে হলো সেটা আমি তোমার সম্বন্ধে চাপিয়ে দিলাম, হ্যাঁ তোমার ঘরে আমি চাপালাম। এর সঙ্গে আসবো। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ ম্যাডাম নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, কে বলছি নামটা আমি বলছি না। আচ্ছা বলতে হবে না। কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, জানাশোনা বলতে আমি গেছি চন্দননগরে, আমি ছেলের জন্য দেখিয়েছিলাম। হ্যাঁ আজকে আমি আমার জন্ম তারিখ husband-এর জন্য যাবো। হাজবেন্ডের জন্য বলছো আজকে? আগের দিন ছেলের জন্য হ্যাঁ, দেখিয়ে গেছেন, আজকে আজকে হাজবেন্ড, হ্যাঁ বলো husband। জন্ম তারিখ বলো, জন্ম তারিখ বলো। হ্যাঁ, 6/7/1970। ধরো ধরো 6 জুলাই 1970। 6/7/1970। হ্যাঁ টাইম বলো। হ্যাঁ রাত্রি 11:55। কোথায় জন্মেছে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। হুম হুম। তুমি কি ভবানীপুরে একবার এসেছিলে নাকি না? না আমি চন্দননগর গেছি স্যার। সেটা কত সালে এসেছিলেন? আমি ওই করোনার আগে গেছি, এই করোনার পরে, মানে করোনা ছাড়ার পরে। আচ্ছা ঠিক মানে আছে, শোনো করোনার তোমার জন্য- স্বামীর ছক অলরেডি সোমবারে জন্ম ছিল, ও রাত্রিবেলা জন্ম হয়েছে বললে তো? হ্যাঁ রাত্রি 11:55। সোমবার ছিল, না মঙ্গলবার। তাহলে কি করে হবে? আপনি বলেছেন 6 জুলাই 1970। হ্যাঁ সোমবার তো দেখাচ্ছে। আর তাহলে সোমবারে। হ্যাঁ না না এই করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে কিন্তু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ 6 জুলাই, আমি এটাই জানতাম স্যার। তাহলে 69 হবে, স্কুলে 70 দিয়ে রেখে দিয়েছে। দেখি তো একবার, দাঁড়াও, ধরো একবার লাইনে, বুঝে গেছি আমি কি হতে পারে এটা। দাঁড়াও 1 মিনিট ধরো। হ্যাঁ হাসছো কেন?
হাসছো কেন তুমি, বলো না এটা। সুভাষদা আপনার এক্সপিরিয়েন্সের জায়গাটা হ্যাঁ, ও তো দিয়েছে, আমি তো মেনে নিতে পারতাম যা দিয়েছে, কিন্তু আমি তো জানি এটা কি হতে পারে। তোমার হাজবেন্ডের যে জন্ম সালটা স্কুলে একটু কমানো আছে। ও আচ্ছা। আমাকে খাটতে হচ্ছে একটু বেশি। আচ্ছা, কমানো বাড়ানোটা। তোমার শাশুড়ি কি তোমাকে মঙ্গলবারই বলেছে? হ্যাঁ, মঙ্গলবারই বলেছিল। আর 70 সাল কি উনিই বলেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা মনে হয় আপনারা নিশ্চয়ই বের করে ফেলেছি। হয়েছে। তোমার স্বামীর জন্ম 1971 মঙ্গলবারে জন্ম, স্কুলে ভর্তি করার জন্য বাড়ি ছিল, বয়স 1971 মঙ্গলবার ছিল। হ্যালো, আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার। মঙ্গলবারে জন্ম, শাশুড়ি বার কোনো সময় ভুল করবে না। সালে ভুল হতে পারে, আগের দিনের লোকের, বারে আমি দেখিনি কেউ ভুল করেছে। তোমার স্বামী প্রচন্ড অবাধ্য, কোনো কথাই তোমার শুনবে না, ও নিজের মতো নিজে চলবে। নেশামান টেশামান কিছু করে না? করে না? এমনি কাজ, প্রাইভেটে একটা জব করে আর কি। নেশা করে? নেশা কিছু করে? নেশা সেইরকম পার্মানেন্ট কোনো নেশা নেই, আবার আছে একটু একটু। আছে, নেশা করে একটু একটু। না, নেশা করে হ্যাঁ কিংবা না? করে রেগুলার, ওইরকম মাতাল টাতাল নয়, মানে মাঝখানের কোনো কথা নেই। মাঝখানে কোনো, হ্যাঁ করে। আমি যখন বলছি করে, ওর মঙ্গল, সেই কারণেই তো আমি তো বলছি সামনাসামনি করে আর কি। হ্যাঁ, মানে রোজ মদ খেয়ে বাড়ি আসছেন না, কিন্তু অকেশনালি খাচ্ছেন না, এরকম না। নেশা করে। তুমি 70 দিয়েছো, 71 জন্ম, মঙ্গলটা বসে রয়েছে মকরের ওপরে, এবং তোমার স্বামী তোমার কোনো কথা শুনবে না। রাশি নক্ষত্রগুলো একটু। রাশি নক্ষত্র বৃশ্চিক রাশি। আচ্ছা, বৃশ্চিক রাশি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। জ্যৈষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, বুধের দশায় জন্ম। আচ্ছা, একটা কথা বলি, আপনি বললেন সুভাষ শাস্ত্রী বললেন, আপনি তো দিলেন একটা সুভাষ শাস্ত্রী বার ধরে, তো এটা সুভাষ শাস্ত্রী করবেন, অন্য কোথাও আপনি এটা পাবেন না, এটা সুভাষ শাস্ত্রী, এইটাই সুভাষ শাস্ত্রী, এইটাই সুভাষ শাস্ত্রী, আমি তাই বললাম। কিন্তু সুভাষদা একটা কথা বললেন যে আপনার হাজবেন্ড ভীষণ অবাধ্য, জায়গাটা একটু বলুন তো, আপনার সাথে ব্যবহার কেমন তার? হ্যাঁ, ব্যবহার এমনি ভালো করে, আবার সামান্য কোনো কারণই নেই, সেই কারণটা মানে অকারণে এমন ভাবে আমার সঙ্গে ব্যবহার করে যেটা মেনে নেওয়া যায় না, সহ্যেরও বাইরে। গায়ে হাত দেয়? গায়ে হাত দেয় না, দুচ্ছাই করা, বেরিয়ে মুহূর্তের মধ্যে একটা দুচ্ছাই করা, মানে কুকুর ছাগল জ্ঞান, মানে কথাটা শুনতে হয়তো মানে শ্রুতি কটু লাগবে, মানে আপনাকে সম্মান করেন না, তাই তো? না, সম্মান কি করবে? সুভাষ শাস্ত্রীর কথা বলতে আপনি সম্মান পান না, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ হ্যাঁ, ওই মুহূর্তে আর সম্মান আমি পাই না, এরকম ব্যাপার। দুচ্ছাই করলে কি সম্মান? আপনি বলেছেন তোমার উপর রেগে যেতে পারে, তুমি ঘরে রয়েছো, তোমার হাজবেন্ড তোমার উপর রেগে গেল, মতবিরোধ হলো, না এটা নয়, সে দু কথা বললো, আমি দু কথা বললাম, মিটে গেল, এই তুই বেরিয়ে যা, তুমি বেরিয়ে যা, এখান থেকে দূর হয়ে যাও, বের করে বাড়িতে চলে, এই যেমন দুচ্ছাই করা, মানে এটা তো মানে খুব, এটাকে নেওয়া যায় না। শারীরিক কেমন যাবে? শরীরও ভালো যাবে না, শরীরও ভালো যাবে না, এমনি ঠিক আছে, বড় ধরনের কিছু। হ্যাঁ, কি হয়েছে বলছি, সম্পর্কটা ঠিকঠাক থাকবে? ওর কথা চললে থাকবে না, থাকবে না, এর কোনো শেষ নেই। মানে এটাকে কি উনি ঠিক করতে পারবেন? নাকি সে রাস্তা দেখাতে পারবে? না, এর কোনো আমি দেখাতে পারবো না। এর কি হবে, 53 বছর বয়সে এতদিন থেকে দীর্ঘদিন বিয়ে করে রয়েছে, ওর কোনো গুরুত্ব দেয় না, আমি তাকে হঠাৎ করে গুরুত্ব বাড়িয়ে দেবো? এই কোনো সময় হয়? ভাই আমি পারবো না, আমার যোগ্যতার সঙ্গে থাকুন আপনি। আমি জানি আপনি এই কারণেই ফোন করেছিলেন যে সুভাষদাকে ফোন করবো, সুভাষদা আমাকে একটা রাস্তা বাতলে দেবেন, কিছু করার নেই ভাই, শুরুতে আপনাকে এটাতে শক্ত হাতে হাল ধরতে হতো, শুরুতে ওই যে একটি মেয়ে ফোন করলো না, একটি মেয়ে 94 ফোন করলো যে সে বেরিয়ে এসছে বাড়ি থেকে, ওটাকে হাল ধরা বলে। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রী এই পথে হাঁটা। আজকে সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, আপনার ছকে সুভাষ শাস্ত্রীর কথা, ফুল স্টপ। ভালো থাকবেন সকলে। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।